শিক্ষার্থীরা, আগ্রাবাদ মহিলা কলেজে এবার ভর্তিকৃত 2020-21 সেশনের নবীন শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক সময়ে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাতে বাধ্য হচ্ছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কিন্তু সময়ের যে প্রেক্ষিত আমাদের ইতিমধ্যে তৈরি হয়েছে, যার ভোগান্তিতে তোমরা পড়েছ, আমরা পড়েছি, পুরো বিশ্বই পড়েছে, সেটা আজ আর কারো কাছেই অপ্রকাশ্য নয়। আমি অত্যন্ত ভারাক্রান্ত মনেই তোমাদের সাথে কথা বলতে আজ এখানে উপস্থিত হয়েছি। না তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে, না আমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ। আমাদের শিক্ষকতা জীবনের প্রতিটা বছর আমরা এই দিনটার জন্য মুখিয়ে থাকি, কারণ নতুন শিক্ষার্থীরা যখন আসে, প্রাণ চঞ্চল, সজীব, এক ঝাঁক নতুন মুখ, নতুন পোশাক পরিচ্ছদে আমাদের সামনে যখন উপস্থিত হও, আমরা কিন্তু শিক্ষকরা তোমাদের দেখেই উজ্জীবিত হই। আমাদের একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। আগ্রাবাদ মহিলা কলেজের যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী এই দিনটিতে আমাদের সবাইকেই তোমাদের মিলন মেলায়, আমাদের নির্দিষ্ট মিলনায়তনে একটা পরিচিতি ঘটত, এবং সেই ঘটাটাতে, সেই অনুষ্ঠানটিতে আমরা আগে যখন কম ছিলাম, সবাইকে একসাথে মঞ্চে আহ্বান করা হতো। এখন আমরা অনেকেই হয়েছি, বিষয় অনুযায়ী যখন আমাদের তোমাদের সামনে উপস্থাপন করা হয়, আমাদের পরিচিতি প্রদান করা হয়, তখন কিন্তু আমরা ভেতরে এক ধরনের গর্ব অনুভব করতাম। আমি বিনা দ্বিধায় সেটা স্বীকার করছি। কিন্তু সময়ের যে কি বলবো, দুঃসময়ের এই অবস্থায় আজ তোমাদের সামনে এভাবে উপস্থিত হতে হবে, এটা আমাদের ছিল কল্পনারও অতীত। তারপরেও আমাদেরকে মেনে নিতে হবে। এটা যদি কোনো দৃশ্য শক্তি হতো, দৃশ্য শত্রু হতো, দৃশ্যমান, তাহলে কিন্তু আমরা আজ এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারতাম। কিন্তু এক অদৃশ্য শত্রু। শত্রু বলছে এই কারণে, আমাদের যেই ক্ষতি এই পৃথিবীর হয়ে যাচ্ছে, তাকে কখন নাগাদ আমরা সামাল দিতে পারবো, এখনো আমরা বুঝে উঠতে পারছি না। যার শিকার হয়েছ তোমরা। তোমাদের এই যে গত পরশুদিন 4 তারিখ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উদ্বোধন করলেন, তোমাদের অনলাইনের ক্লাসে স্বাগতম জানালেন, সেটি হওয়ার কথা ছিল সেই জুলাই মাসে। তোমরা সবকিছু শিকার হয়েছ। তো এই যে শিকারের তোমরা উপকরণ হলে, একে আমাদের কিন্তু কি করতে হবে? খাপ খাইয়ে চলতে হবে। তোমরা একটা বিষয় মনে রাখতে হবে, যে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলতে পারার নাম হচ্ছে শিক্ষা, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অভিযোজন। ইতিমধ্যে তোমরা কিছুটা মানিয়ে নিয়েছো। ভবিষ্যতেও তোমাদের কত কত পরিস্থিতিতে, কত কত ঘটনায়, কত কত সময়ে তা মানিয়ে নিতে হবে, তারই অর্থ নেই। এই মানিয়ে নেওয়ার বিষয়টা 2020 সালেই তোমাদের জীবনে ঘটে গেল। 2020 সালটা কিন্তু প্রত্যেকটা শিক্ষিত মানুষের জন্য যেমন স্মরণীয়, তোমাদের কাছে আরো বেশি স্মরণীয় হলো কেন জানো? কারণ একটা সময়ে মানুষ এসএসসি পাশের সময়কালকেই বয়স নির্ধারণের একটা সময়কাল ধরা হয়। যেমন আমাদেরকে এখন আর কেউ জিজ্ঞাসা করে না আপনার বয়স কত, আমাদেরকে জিজ্ঞাসা করে আপনার এসএসসি কত সালে,
কিংবা আপনার এইচএসসি কত সালে, এভাবেই কিন্তু জিজ্ঞাসা করে। তোমাদের জন্য দুই ভাবেই কিন্তু জিনিসটা স্মরণীয় হয়ে গেল। এক, তোমাদের এসএসসি পরীক্ষার বছর, আর এক এই অতিমারি কোভিড-19 কারণে এই বছরটা পুরো বিশ্বের জন্য একটা যুগ যুগ ধরে, যেমন আমরা বলি 1820 সাল আমাদের জীবনে কি হয়ে গেছিল, 1920 সাল আমাদের জীবনে কি হয়ে গিয়েছিল, একেবারে ইতিহাসের খাতায় লিখিত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে এই 2020 সালও ইতিহাসে লিখিত হয়ে গেল। কারণ এই 2020 সালটা মানব সভ্যতার ইতিহাসে এক চরম দুঃসময় হিসাবে প্রতিভাত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা আমাদের অধ্যক্ষ মহোদয়ের বক্তব্য শুনেছ এবং তোমাদের আমাদের যে আমরা বাংলার যে 4 জন তার একজন সম্মানিত নাজমা ম্যাডাম, উনি তোমাদের খুব সম্ভব কিছু জিনিস বলেছেন সিলেবাস সংক্রান্ত। তো সিলেবাস সংক্রান্ত বিষয়গুলো তোমরা জানবে ধীরে ধীরে। ইতিমধ্যে তোমাদের অত্যন্ত যত্নশীল মা বাবারা কেউ কেউ আমাকে ফোন করে জানতে চেয়েছেন কোন বইটা কিনবো, কি কি করবো ইত্যাদি। অথবা তোমরাও বা কেউ কেউ জানতে চেয়েছো ফোনের মাধ্যমে কি বই কিনবে। আমি তোমাদেরকে যতটুকু সাধ্য পেরেছি, যে কাজটা আমাদের করা দরকার ছিল তোমাদের মুখোমুখি হয়ে, তোমাদের সামনাসামনি। আবারও বলছি, কি দুর্ভাগ্য আমাদের, সেই সময়টা কোথায়, আমরা অতিক্রান্ত করছি এক চরম সংকট কাল। আমি সাধারণত প্রতি বছর এই ক্লাসটার জন্য যেভাবে মুখিয়ে থাকতাম এবং তোমাদের সাথে আমার কথোপকথনের মাধ্যমে দুইটা বিষয় কিন্তু আমি, আমার পূর্বের যারা শিক্ষার্থী তারা জানে যে দুইটা বিষয়ই প্রথম ক্লাসে তোমাদের সাথে আমার হয়ে যেত। দুইটা বিষয়ের একটা হলো বই সংক্রান্ত, আরেকটা হলো ক্লাসে বসা সংক্রান্ত। আমি জানি 100 জন মেয়ে কখনোই আমার প্রতি মনোযোগী হবে না, শিক্ষকদের প্রতি মনোযোগী থাকে না, সম্ভব নয়। আমরাও তো পড়ে এসেছি, আমরাও জানি যে প্রতিজন শিক্ষকের ক্লাসে সমভাবে মনোযোগী হওয়াটা অসম্ভব ব্যাপার। আমি বলি কি, এটা একটা অস্বাভাবিকতার লক্ষণ। আমি বলবো স্বাভাবিক হলো তোমরা কথা বলবে, খুনসুটি করবে, ওর সাথে কথাবার্তা বলে শিক্ষক সম্পর্কে কোনো একটা মন্তব্য করবে, ক্লাস সম্পর্কে মন্তব্য করবে, এটা কিন্তু স্বাভাবিক। আমি একে কোনো ক্রমেই অস্বাভাবিক বলি না, বলার কোনো সুযোগও নাই। কারণ আমরা মানুষ, আমাদের সব কিছু মিলিয়েই কিন্তু একজন মানুষের পরিপূর্ণতা আসে। এখানে যেমন ভালোটা থাকবে, মন্দটাও থাকবে। তো আমি ক্লাসে যে দুইটা কথা বলতাম, সেই দুইটার একটা হলো কি জানো, প্রথমত আমি বলতাম আমরা মেয়েরা, আমরা নারী, ছোট থেকে বয়োবৃদ্ধ হওয়া পর্যন্ত আমরা কিন্তু নিজেদের নই। আমরা এখন, তোমরা কার? মা বাবার। পরবর্তীতে তোমরা যতক্ষণ পড়াশোনা শেষ করে এক সময় যেতেই হবে শ্বশুর বাড়িতে বা স্বামীর গৃহে, তখন তোমরা স্বামীর পরিচয়ে পরিচিত। এরপরে কার পরিচয়? সন্তানের পরিচয়। এটা স্বীকার করতে আমরা বাধ্য। তাহলে আমরা কি হচ্ছি? আমরা কিন্তু কখনোই নিজের হতে পারি না। আমাদেরকে প্রায় প্রতিটা সময় পর্যন্ত, কবর পর্যন্ত আমাদের নিজস্বতা বলতে কিছুই থাকে না। সুতরাং আমার ক্লাসে যে 40টা মিনিট তোমরা পাও, এটা একান্তই তোমাদের। এখানে তোমরা মেরুদণ্ড সোজা করে একেবারে এমনভাবে বসবে যে তুমি একজন স্বাধীন ব্যক্তি। এই স্বাধীন সত্তাকে ধরে রাখতে হলে তোমরা কারো গায়ে ঠেস দিয়ে বসবে না, কেউ মুখে হাত দেবে না। এটা কিন্তু আমার বহু আগে বলা। এখন সমগ্র বিশ্ব কি বলছে? ওই একই কথাই বলছে, মুখে হাত না দেওয়া, কেউ কারোর সাথে ঘেঁষাঘেঁষি না করা। দেখো, আমি কিন্তু এই কথাটা বহু বছর আগে
প্রয়োজনে তোমরা তোমাদের পূর্বসূরীদের কাছ থেকে জেনে নিতে পারো। এটা আমি সব সময় বলি। আমার ক্লাসে কেউ কারো গায়ে ঠেস দিয়ে বসবে না, কেউ মুখে হাত দেবে না। বুঝতে পেরেছো? তাহলে সেই জিনিসটাই এখন এসে গেছে। এটা হচ্ছে আমার 1 নাম্বার কথা। আমার 2 নাম্বার কথা হলো, আমার ক্লাসে তোমাদের জন্য নির্ধারিত বইটা নিয়ে আসতেই হবে। এই বইটার যে সুফল, এটাও আমি ক্লাসে সবসময় বলি। একটা সুফল হলো পরীক্ষা সফলতা অর্জনের জন্য অত্যন্ত কার্যকরী। আরেকটা যেটা আজ আমি তোমাদের বলতে পারছি না, সেটা অন্য বিষয়। যদি কখনো আমাদের সেই সময় আসে, আমি তখন তোমাদের ওই দ্বিতীয় কথাটা ইনশাল্লাহ বলে নেব। তো এই যে একটা নতুন জগতে এসে উপস্থিত হয়েছো, তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হচ্ছে না এই কি কয়দিনে তোমরা অনেক বড় হয়ে গিয়েছো? তোমরা যে ভর্তি হতে এসেছো, এতেই তো তোমরা অনেক বড় হয়ে গেছো। আমি তো বলি এটাই, তোমরা বিদ্যালয় থেকে কোথায় এসেছো? মহাবিদ্যালয়ে। এরপর তোমরা কোথায় যাবে? বিশ্ববিদ্যালয়ে। অর্থ কি দাঁড়ায়? এক স্তর থেকে আরেক স্তরে যেতে তোমাদের যেই মন মানসিকতা, যে পরিপূর্ণতা, এটা ধাপে ধাপে অর্জিত হয়। এই অর্জনের পেছনে তোমাদের যেই জিনিসটা মুখ্য হয়ে দাঁড়াবে, সেটা হলো তোমার মনোযোগিতা। এই মনোযোগটা যদি তোমরা সংযোগ করতে পারো, ধরে রাখতে পারো, অর্জন করতে পারো, তাহলে তোমাদের আর কিচ্ছু করা লাগবে না। এই যে মা বাবারা তোমাদের জন্য কত কষ্টটাই না করছেন, কতভাবে চিন্তিত তোমাদের জন্য। মা বাবার পরে এই যে আমাদের এখানে প্রতিষ্ঠানে তোমরা এসেছো, পরবর্তী এই চিন্তার বিষয়টা আমরা শিক্ষকদের, এরপরে তো সমাজ জীবনে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তো এই ছড়িয়ে ছিটিয়ে পড়ার আগে তোমাদের যে জিনিসটা অর্জন করতে হবে একজন মানুষ হিসাবে, আমি বলি পুরুষ মানুষ একবার অর্জন করে, কিন্তু মহিলারা বা নারীরা বারবার অর্জন করতে হয়। আমি এও বলি, একজন নারী মানে একটা ভাল্ব, একটা লাইট। একটা লাইট যেমন পুরো ঘর আলোকিত করে, ঠিক তেমনি একজন নারী একটা পরিবার, একটা সমাজ আলোকিত করতে পারে। তোমরা সেই আলোক সন্ধানী হয়েই কিন্তু এখানে এসেছো। তোমরা তোমার পরিবার, পরের পরিবার, সমাজ, রাষ্ট্র ইত্যাদিকে আলোকিত করবে, এই প্রত্যাশা তোমাদের কাছে আমাদের সব সময়ই থাকে। তার জন্য তোমাদের কি হতে হবে? বিনয়ী হতে হবে। কখনো উদ্যত সময় দিয়ে, তোমার প্রকৃতি দিয়ে অর্জন করা যায় না। তোমাকে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে, রাখতে হবে, উপস্থাপন করতে হবে, তুমি কিছুই জানো না। তুমি না জেনেই পৃথিবীতে এসেছো, এবং প্রতিটা মুহূর্ত জানার জন্য তোমার যে কৌতূহল, যে আগ্রহ, এটাকে তোমার ধরে রাখতে হবে, এটাকে তোমার ভিতর ধারণ করতে হবে, লালন করতে হবে, পরিশেষে একে পরিচর্যা করতে হবে, চর্চা করতে হবে। তাহলেই তুমি একজন মানুষ হিসাবে, প্রকৃত মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে উঠবে। আমার এতগুলো কথা বলার কারণ হলো, আমরা শিক্ষকেরা শুধু তোমাদের যে সিলেবাস শেষ করব, তোমাদের পরীক্ষার ফল দেখব, তা কিন্তু নয়। আমরা শিক্ষকেরা যেই মহান ব্রত নিয়ে এই কাজে প্রবৃত্ত হয়েছি, এই দায়িত্বটা আমরা স্বেচ্ছায় নিয়েছি, আমাদেরও তো জবাবদিহি করতে হবে। তোমরা কি হলে না হলে, আমার সন্তানের লালন পালনের দায়িত্ব যেমন আমার, ঠিক তেমনি তোমরাও আমাদের সন্তান বধ, একটা সন্তানের মতোই। তোমাদেরও ভালোটা আমাদের উৎসাহ দেয়, আনন্দ দেয়, আমরা শান্তি পাই, আর মন্দটা আমাদেরকে কষ্ট দেয়। এটা তোমাদের বুঝতে হবে। সুতরাং এই যে একটুকু কষ্ট পাওয়া, এই যে একটুকু আনন্দ পাওয়া, এর ভিতরে এই আমাদের সবকিছু। আর তোমাদের কি? তোমাদের হলো জীবনের জন্য প্রস্তুত হওয়া, তৈরি হওয়া, জীবন যুদ্ধে জয়ী হওয়া। এই জয়ী হওয়ার জন্য তোমাদের এই যে অবিরত, নিরলস, যতই কষ্ট হোক, তোমাদেরকে সেটা ধরে রাখতে হবে। আজ আমি তোমাদেরকে তোমাদের যে পাঠ্যপুস্তক, সেটা একটু দেখাবো। দেখানোর কারণ হলো, যে বললাম তোমাদের যে এই কয়দিন ধরে
আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ, কারো মা, কারো বাবা আমাকে ফোন করেছো। এই করার কারণও রয়েছে যে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় আমাদের নাম এবং কি দিয়েছেন, ফোন নাম্বারটা দিয়েছেন। সেই সূত্রেই তোমরা আমাদেরকে করেছো। আমি যে কি খুশি হয়েছি। এই মা বাবাদেরকে আমি কিন্তু কি জানাই, শ্রদ্ধা জানাই, যারা তাদের মেয়েদের জন্য এতটাই উদ্গ্রীব, এতটাই উৎকণ্ঠা এবং তাদের মেয়েদের জীবন গঠনের, জীবন নির্মাণের জন্য নিজেরা এগিয়ে এসেছেন, আগাবেন। মা বাবাদের আনন্দ তো তোমাদের সাফল্যে, তোমাদের কৃতিত্বে, তোমাদের সুনামে, তাই না? তো সেই মা বাবার জন্য তোমাদের কিন্তু আজীবন কি থাকতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। কেন থাকতে হবে? আমাদের যে মা বাবা আমাদের জন্য যা করে গেছেন, আমরা কিন্তু কিছুই দিচ্ছি না তাদের। শুধু কি পেয়েছেন? একটু মানসিক শান্তি পেয়েছেন যে আমার মেয়েটা ওই রকম একটা জায়গায়, ভালো জায়গায় আছে। এই শান্তিটাই কিন্তু আমার মা বাবাকে দিতে পেরেছে, আর কিছুই না। তোমাদের মা বাবারাও তাই। তোমরা যখন ভালো কাজ করবে, তোমাদের মা বাবারা খুশি হবে, আনন্দ হবে, আনন্দে মনটা ভরে উঠবে। আর কিছুই না, কিন্তু আমরা আর কিছুই করতে পারি না। আর একটু দোয়া করবে মা বাবার জন্য, সাথে আমরা যারা শিক্ষক আমাদের জন্য। এইটুকুনি তোমাদের কাছে আমাদের চাওয়া। এই প্রাপ্তিটুকু অবশ্যই আমরা তোমাদের কাছ থেকে আশা করতে পারি, ইনশাআল্লাহ। তো আমি তোমাদেরকে তোমাদের বইটা দেখাবো। আমি কিন্তু গত পরশুদিন আন্দরকিল্লা যে বই পাড়া নামে খ্যাত, সেই বই পাড়া থেকে এই বইটা কিন্তু সংগ্রহ করেছি। লক্ষ্য করো, বইটা হচ্ছে সাহিত্য পাঠ। এটা কি বই? এটা গদ্য ও পদ্য বই। এবং লক্ষ্য করো, আমি প্রথমে যে দুই একটা বই দেখেছি, আমি তিনটা বইয়ে 3 রকমের ভুল পেয়েছি মেয়েরা। এটা আমি তোমাদেরকে কি করছি, সতর্ক করছি। কারণ আমি যখন বইয়ের দোকানে গিয়ে বই উল্টালাম, একটাতে দেখলাম শুধু গদ্যের সূচি রয়েছে, কবিতার সূচি নাই, ওনাদেরকে বললাম। তারপর যখন আমি ভিতরে দেখলাম যে কোনোটাতেই এর পরিমার্জন বা যে সংস্করণ করা হয়েছে এটা নাই, আবার কোনোটাতে দেখলাম আমি ভিতরের পৃষ্ঠা নাই। লক্ষ্য করো, তোমরা কিন্তু হুট করে বই কিনে ফেলবে না। তোমরা বইটা একটু উল্টে পাল্টে দেখবে যে কি হয়, এখানে মাঝখানের পেজগুলো আছে কিনা। আমি যখন ওনাদেরকে দেখালাম, ওনারা নিজেরাও কিছুটা, অর্থাৎ বইয়ের দোকানের যারা আছেন সেই কর্মচারীরা একটু বিব্রত হলেন যে আসলে এই বইগুলা। তো এখন তোমরাও চেষ্টা করবে এই 2-3টা জিনিস দেখেই যেন বইটা কি করো, সংগ্রহ করবে। আমার এতদিন ধারণা ছিল বইটা বের হয়নি, আমি একটু কৌতূহলবশত কিন্তু আন্দরকিল্লায় গেছি বইয়ের কৃতি আছে কিনা, তাই তো দেখলাম যে না, আমি বইটা পেয়েছি। আর একটা বই যেটা আমার বাসায় রয়েছে সহপাঠ, তোমাদের বলেছি লাল সালু ও আপাতত সিরাজউদ্দৌলা। তো বইটা যেহেতু আমার আছে, সেই বইগুলো কিন্তু আমি নিয়ে নিই। আমি এই নতুন বইটা আমার চাকরি জীবনের শেষ বয়সে এসে এই বইটা আমাকে আবার নতুন করে নিতে হয়েছে, কারণ এটির মধ্যে এইবার তোমাদের নতুন সংযোজন ঘটেছে। কিছু জিনিস পুরনো ছিল, সম্মানিত কমিটি, শিক্ষা বিষয়ক কমিটি যারা, তারা বাদ দিয়েছেন, আর কিছু নতুন জিনিস সংযোজন করেছেন দেখলাম। সুতরাং আমাদেরকে এই 2020 সালে এসে আরো একটা নতুন বিষয়ের সাথে পরিচিত হতে হচ্ছে। অর্থাৎ এতদিন ধরে আমরা যা পড়ে এসেছি, সেই 14-15 সালে যা ছিল এতদিন, 2020 সালে এসে তা আবারও পরিবর্তন হয়েছে। পরিবর্তিত সময়ের সাথে পরিবর্তিত পাঠ্যসূচি, তো আমাদেরকে মেনে নিতেই হবে। আমাদের বিজ্ঞ শিক্ষক মন্ডলী কিংবা শিক্ষা সংক্রান্ত যারা এইসব ব্যাপারে গবেষণা করেন, যারা চিন্তা করেন, ভাবনা যাদের, তারা এই জিনিসটা দিয়েছেন। সুতরাং আমরা এটা নিতে বাধ্য এবং আমরা নিয়েছি ও তাই। তাহলে এই বইটা হচ্ছে তোমাদের। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু পুরনো বই। এই যে বললাম আমার 14-15 সালের এই পুরনো বইটাই কিন্তু এতদিন ধরে চলছে। তোমরা এই বইটাও দেখবে। এই বইটা কেন দেখবে? কারণ এই বইটা যখন দোকানিরা তোমাদের দিতে চাইবে, তোমরা কিন্তু নেবে না। ইতিমধ্যে নাজমা ম্যাডাম তোমাদেরকে খুব সম্ভব যে অংশগুলো
আমাদের সিলেবাসের পাঠ্যসূচিতে রয়েছে তা বলেছেন। সুতরাং ওই জিনিসগুলো আছে কিনা দেখবে। আমি আরো একবার তোমাদেরকে সেই জিনিসগুলো দেখাচ্ছি, লক্ষ্য করো সেই জিনিসগুলো দেখাচ্ছি। যে একটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। আগে ছিল বিড়াল, সুতরাং তোমরা এই জিনিসটা দেখবে। তারপর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প, এটা আগেও ছিল এখনো রয়েছে। তারপর লক্ষ্য করো যে বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী অত্যন্ত সুবিদিত একটা কি গল্প। এই গল্পটা হয়তো তোমাদের মা বাবারা পড়ে এসেছেন, আমরাও পড়েছি, কয়েক বছর আগেও ছিল, মাঝখানে ছিল না, এখন আবার নতুন ভাবে তোমাদের দেওয়া হয়েছে বিলাসী। এরপর দেখো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের এতদিন ছিল অর্ধাঙ্গী, এখন দেওয়া হয়েছে গৃহ, যদিও বা একই রকমের ম্যাক্সিমাম। আরেকটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, এটা আগেও ছিল। এরপর দেখো কাজী নজরুল ইসলামের আমার পথ, আগেও ছিল। এরপর আবুল ফজলের মানব কল্যাণ, এটা কিন্তু নতুন, এটা আগে ছিল না। আগে ছিল জীবন ও বৃক্ষ মোতাহের হোসেন চৌধুরীর, এটা বাদ দিয়ে এবার করা হয়েছে মানব কল্যাণ আবুল ফজল। তারপর দেখো মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের, এটা আগেও ছিল এখনো আছে। 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলো যে আত্মজীবনীমূলক একটা রচনা ওনার রয়েছে, তার থেকে কিছুটা অংশ, সংকলিত অংশ এখানে আনা হয়েছে। তারপর দেখো যে জাদুঘরে কেন যাব, আনিসুজ্জামান, ডক্টর আনিসুজ্জামান জাদুঘরের যে প্রয়োজনীয়তা সেটাই লিখেছেন। তোমাদেরকে বলে রাখি, এই মহামারীতে আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আনিসুজ্জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা ওনাকে পেয়েছিলাম। পরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় চলে যান। সর্বজন শ্রদ্ধেয়, পুরো বাংলাদেশেই যার নাম, সেই ডক্টর আনিসুজ্জামানের একটা বই, একটা প্রবন্ধ, জাদুঘরে কেন যাব। ও বলছিলাম এই কারণে যে ইনিও এই বছর সেই কোভিড-19 প্রয়াত হয়েছে। আমরা গভীর শ্রদ্ধা প্রকাশ করছি তার জন্য। এরপর দেখো আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট, এটা আগেও ছিল এখনো রয়েছে। তারপর গিদা মুপাসা নেকলেস গল্প, এটি আগেও ছিল। আর কবিতার মধ্যে যেটা দেখো, কবিতার মধ্যে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের পথি মেঘনাদ, এটা আগেও ছিল। আর যেটা আমি খুব আনন্দ পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী, এটা আগে ছিল কিন্তু মাঝখানে তুলে দেওয়া হয়েছিল, আবার নতুন ভাবে আনা হয়েছে কি সোনার তরী। ঐকতান নয় কিন্তু, এই কয়েক বছর ঐকতান ছিল, এই বছর আবার আনা হয়েছে সোনার তরী। এরপরে দেখো কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, যে বিদ্রোহী সত্তার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুপরিচিত, বিদ্রোহী এবং নজরুল অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই বিদ্রোহী আবার আনা হয়েছে, আবার তোমাদের জন্য আনা হয়েছে। তারপর দেখো জীবনানন্দ দাশের সুর চেতনা, আগে ছিল না, এবার নতুন এনেছে। সুফিয়া কামালের তাহারে এই পড়ে মনে, যুগ যুগ ধরেই চলছে, আমাদের সময়ে যেমন ছিল, মাঝখানেও ছিল, এখনো আছে, পরিবর্তন হয়নি। তারপর দেখো ফররুখ আহমেদের পদ্মা, 18 বছর বয়স, সেই বিখ্যাত কবিতা সুকান্ত ভট্টাচার্যের, যেটা তোমাদের জন্য, তোমাদের সময়ের জন্য অত্যন্ত প্রযোজ্য। এরপর ফেব্রুয়ারি 1969 শামসুর রাহমান, আমাদের জাতীয় জীবনের অত্যন্ত ঘটনাবহুল একটা কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমরা তো আমাদের বর্তমান নিয়ে থাকলে হবে না, আমাদের ইতিহাস, ঐতিহ্য ইত্যাদিকেও আমাদের মাঝে মাঝে কি করতে হয়, স্মরণ করতে হয়। এই স্মরণের কারণে আমরা কি হই, সামনের দিকে এগিয়ে যাই, আমরা অনুপ্রেরণা পাই। এরপরে দেখো নুরুল দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হকের, এটাও এই জাতীয় একটা কবিতা। তারপর ছবি আবু হেনা মুস্তফা কামাল, এইগুলো হলো তোমাদের কি, তোমাদের জন্য আগামী 2 বছরে যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচি
অন্তর্ভুক্ত কিছু বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসগুলো সামনে রেখে এবং আমি যা বললাম তোমরা পর্যায়ক্রমে কিন্তু সেগুলোই শুনবে, পর্যায়ক্রমে সেগুলোই শুনবে। আর আমার সাহিত্যের বিষয়টা কি জানো তো? সাহিত্যের বিষয়টা হচ্ছে অনেকটা আড্ডার মতো করে দেওয়া। এই জন্য অনেকেই আমাদের সাথে কি করে জানো? আমাদের সাথে অনেকেই একটু কি বলবো, যে আমাদের নাকি কষ্ট কম হয়, তারা একটু হিংসা পোষণ করেন। কেন? তাদের ধারণা আমরা গল্প করে করে, মজা করে করে আমার বিষয়টাকে তোমাদের পড়াই। এটা অনেকেই আমাদেরকে বলেন, আপা আপনাদের তো কত সুবিধা, আপনারা সমাজ জীবন থেকে, পারিপার্শ্বিকতা থেকে অনেক কিছুই মেয়েদের সামনে তুলে ধরতে পারেন, মেয়েরা সেগুলো খুব ভালোভাবেই উপভোগ করেন। আসলে তাই, সাহিত্য তো সমাজেরই দর্পণ, তাই না? সমাজে যে বিষয়গুলো ঘটে সেই বিষয়গুলোকেই তো মূলত সাহিত্যের মাধ্যমে তুলে ধরা হয়। এই আমার এক বিরাট প্রাপ্তি। ফলত এই বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটে, যখন সেই ঘটনাগুলোই তোমাদের সামনে বলি, তোমরা আরো কি হও, আরো আনন্দ পাও, একটু উৎসাহ পাও, একটু মনোযোগী হওয়ার চেষ্টা করো। কারণ তোমাদেরকে যখন বলবো যে এটা তোমার পরীক্ষায় আসবে, তোমরা উৎসাহী হও। তোমরা যখন এমনি পড়তে দেয় কিন্তু তোমরা খুব একটা আগ্রহ দেখাও না। যখন বলি মেয়েরা তোমাদেরকে আজকে একটা গল্প বলবো, তখন আমি লক্ষ্য করি পুরো ক্লাস কি হয়ে যায় জানো? একেবারে সচকিত হয়ে যায়। ওরা খুব উৎসাহ সহকারে শুনবার জন্য প্রস্তুতি নেয়। যখন বলি যে না আজকে না গল্পটা, আরে বল না 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 না, তখন প্রতিবাদ আসে, না ম্যাডাম গল্প বলেন, গল্প বলেন। তো আমিও একটু কি পাই, সুযোগ পাই, গল্পটা বলি। এবং গল্পের শেষে যখন বলি যে এই গল্পটা কেন বলেছি জানো? তোমাদের ওই গল্পের সাথে, তোমাদের ওই প্রবন্ধের সাথে, ওই কবিতার সাথে এই ঘটনার মিল রয়েছে। তখন কিন্তু তোমরা বুঝতে পারো যে জীবনের যে চরম সত্য কথাটা গল্প ছলে আমি তোমাদের বলছি, সেই জিনিসটাই তোমরা সাহিত্যের মধ্যে পেয়ে যাচ্ছ। এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা, বাড়তি পাওনা। আমরা ঠিক এইভাবে তোমাদেরকে তুলে ধরতে পারি বলে, জীবন ঘনিষ্ঠ কথাগুলো তোমরা শুনতে পাও বলে তোমরা আরো বেশি উৎসাহী হও, তোমরা আরো বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করো। অবশ্য তার মধ্যে দু চারজন যে এদিক সেদিক হয় না তা কিন্তু নয়, হয়। এটা আমরা স্বাভাবিক হিসাবে কি করি, ধরে নেই। তো আজ আমার ইতিমধ্যে তো তোমরা পেয়েছো দুইটা, আমাদের অধ্যক্ষ মহোদয়ের ক্লাস পেয়েছো, নাজমা ম্যাডামের ক্লাস পেয়েছো, তো আমার ক্লাসটা পেয়েছো এবং নামও নিশ্চয়ই তোমরা দেখেছো। এই যে আমি নামটা কখনোই মুখে বলি না ক্লাসে, জানো? এই জন্য অনেক মেয়ে আমার নাম জানে না। আমার নামটা আমার কেন যেন বলতে ইচ্ছা হয় না। কেন হয় না জানো? আমার কাজেই আমার পরিচয়টা তোমরা পাবে, আমাকে জানবে, চিনবে। নাম দিয়ে কি যায় আসে, তাই না? কিন্তু আমি এখানে তোমাদেরকে নামটা বলতে কি হলাম, বাধ্য হলাম যে আমার নামটা কি দেখো তো তাহলে। এই যে এই নামটা আমার, ইতিমধ্যে তোমরা যারা ফোন করেছো জানো, যাদের মা বাবারা ফোন করেছেন তারাও জানেন, এবং এই নামটা হলো আমার। এবং আমরা ভবিষ্যতে ধাপে ধাপে ইনশাআল্লাহ তোমাদের সাথে আরো বেশি পরিচিত হব এবং আরো বেশি তোমাদের সাথে আমাদের সংযোগটা সাধন হবে। তোমরা সবাই ভালো থেকো। এই মহামারীর দিনে তোমরা কিন্তু সাবধানে থেকো। এই সাবধানতাই আমাদের এখন একমাত্র অবলম্বন। কারণ খুব সহজে টিকা আসবে বলে মনে হচ্ছে না। যেটা আমাদের সুরক্ষা দিতে পারে, এই অদৃশ্য শত্রু থেকে আমাদের রক্ষা করবে, সেই রক্ষাটা হলো যে তোমরা কি করবে, মাস্ক পরবে, স্যানিটাইজ করবে এবং গা ঘেঁষে দাঁড়াবে না। অর্থাৎ যেই দূরত্বটা নিতে বলা হচ্ছে তোমরা সেটা মেনটেন করার চেষ্টা করবে। আমি কলেজে দেখেছি তোমরা গা ঘেঁষে দাঁড়াচ্ছ, যে যার সেটা ওই জিনিসগুলো মানছো না। এটা আমাদের মানতেই হবে, না মেনে উপায় নাই। দুর্ঘটনা বারবার ঘটে না, একবার ঘটে, আবার কারো জীবনে ঘটেও বারবার। কিন্তু এ থেকে তো সাবধানে চলতে হবে আমাদের, সাবধানের কিন্তু মার নাই। মেয়েরা তোমরা তাহলে এখন থেকে তোমাদের বইটা নিয়ে অন্তত রিডিং পড়ে ফেলো, একটা খাতা করো, সেই খাতাতে জিনিসগুলো তুলে ফেলো। এই পর্যন্তই তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের শুভ কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।